আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে ওই লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার ওপর ফিরতেও হয়ে গিয়েছে অনেক রাত। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন। আমি চিরকালাবাড়ি রামরাজাতলাতেই নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশন পরেই হলো রামরাজাতলা। এমন কিছু দূরও নয়, কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসেবে কাউকেই দেখলাম না। পুরো বগিটাই একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কারণ দিনকাল খারাপ। আর ওই টিকিয়াপাড়া অঞ্চলটায় চিরকালই সমাজবিরোধী দুষ্কৃতীদের দৌরাত্ম। যদি কেউ সেখানে উঠে বদমতলব প্রয়োগ করে, আমি তখন কি করব? কি হবে তখন? একা আমার পক্ষে তাদের আটকে রাখা কখনোই সম্ভব নয়। এই লাইনে ট্রেনের আবার সময় বলে কিছু নেই। তার উপর ধীরে চলে, নীতিতে চলে। এইসবই ভাবতে ভাবতে চলেছি, কিন্তু যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য প্রতিদিনই এখানে এইরকম হয়। খানিকটা যাওয়ার পর আবার আলো জ্বলে ওঠে। সেবারেও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক হয়ে দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা সাদামাটা পোশাক পরে আমরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাতটি রেখে চুপচাপ বসে আছেন। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন? নাকি আমারই চোখের ভুল? তাড়াতাড়ি করে ছুটে এসে ট্রেন ধরেছি বলে কি ওনাকে লক্ষ্যই করিনি? হয়তো তাই। তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে ওনার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা কিন্তু একবারও ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, নমস্কার। কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? একা এত রাত্রে কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরই দিলেন না আমায়। এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবারও বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি। আমারই একা যেতে ভয় করছে। আর আপনি? ভদ্রমহিলা এবারেও নিশ্চুপ। বলে আর আলাপ জমলো না। দরকারই বা কি? ট্রেনের পর টিকিয়াপাড়ায় নামলো।
এবার ভাবলাম নিচে নেমে গার্ড কম্পার্টমেন্টের পাশে গিয়ে উঠি। আবার ভাবলাম আছে তো মাঝে একটি মাত্র স্টেশন, তারপরেই রামরাজাতলা, একেবারে সেখানেই নামবো। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু। কারো সঙ্গে যেচে পড়ে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান, খুবই অসম্মানিত বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর না বলুন, তাতে আমার কি আসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি। এবারে একা কোনো মহিলাকে রাতের ট্রেন কামরায় এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বই কি, বিশেষ করে উনি যখন একজন ভদ্রঘরের মহিলা। এরপর সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকার মুখেই থেমে গেল। সেও প্রায় 10 মিনিট। তারপর দাসনগরে আর দাসনগর পেরিয়ে রামরাজাতলা ঢোকার মুখে আবার বেলতলা ক্রসিংয়ে একবার ট্রেন দাঁড়িয়ে পড়ল। তারপর আসবে রামরাজাতলা, আর রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো, এ কি, এ কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই মহিলার কথা ভাবতে গিয়ে এমনই অন্যমনস্ক হয়ে পড়লাম যে নিচের স্টেশনটাই ছেড়ে এলাম। আমি আর কোনো চিন্তা না করে ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম। কিন্তু যেই না নামতে যাব, হঠাৎই সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে এই টান দিয়েছেন আমায়। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। এইবার আমি খুবই বিরক্ত হয়ে ওনাকে বললাম, দিলেন তো আমার নামার শেষ সুযোগটুকু নষ্ট করে। এখন আমি কি করব? সাঁতরাগাছিতে নামলেও যেভাবেও হোক পাড়ার ভিতর দিয়ে কুকুরের তাড়া খেয়ে হলেও বাড়ি পৌঁছে যেতাম। এখন সেই উপায়টুকুও রইল না। ভদ্রমহিলা যথারীতি আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম। এরপর ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। গিয়ে জানতে পারলাম সেই রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই। ফলে বাধ্য হয়ে ওখানেই আমায় রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল আছে, অবশ্য সেও 3-4 ঘন্টার ব্যাপার। এবার যেন আমার চোখ ফেটে জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকু থাকবার মতো তার কাছে আশ্রয় চাইলাম। বলা বাহুল্য, ভদ্রলোক কিন্তু আমায় ফিরিয়ে দেননি। তখনকার মতো তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড়কে
কি করে যে কাটলো তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনিই জানেন। বহু কষ্টে ৩-৪ ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাত্রে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য কিছু লোকজন ছিল, আর তেমন কোনো অসুবিধা হয়নি। মৌরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র ৯ মিনিটের পথ। ট্রেন থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে বাড়ি ফিরলাম। তখন দেখলাম বাড়ির সকলের চোখে মুখে রীতিমতো গভীর দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আমি আসল ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেলাম বাড়িতে। বললাম, আরে তোমরা চিন্তা করো না, বিয়ে বাড়ি থেকে ফিরতে এতটাই দেরি হয়ে গেল যে লাস্ট ট্রেনটাও একটুর জন্য মিস হয়ে গেল। বাধ্য হয়ে সারা রাত স্টেশনেই বসে কাটাতে হলো। ভোরবেলা প্রথম ট্রেনেই ফিরে এলাম। এই বলে বিছানায় শুয়ে তেরে একটা ঘুম দিয়ে শরীরটাকে একটু ঝরঝরে করে নিলাম। এবার এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরে টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটি বাড়িতে আমার ভাগ্নের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের যে পছন্দ হয়েছে এই ব্যাপারটা ওদের আমরা জানিয়ে দিলাম। তখন সন্ধে পার হয়েছে। আমাদের মতামত জেনে কন্যা পক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন, আমাদের মিষ্টি মুখ করালেন। এমন সময় হঠাৎ লোডশেডিং। সঙ্গে সঙ্গে অন্ধকারে ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই ঘোর অন্ধকারেও ছবিটা কেমন যেন হঠাৎ স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারো নয়, সেই রাত্রে ট্রেনে দেখা সেই ভদ্র মহিলার। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ছবির মুখ যেন আমার দিকে তাকিয়েই হাসছে, আর চোখের পলক পড়ছে, ঠোঁট দুটো যেন সামান্য নড়ছে। এরপর আর কোনো কিছুই আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য নাকি আমি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম।
পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলা হলো পাত্রীর মা। বছর খানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়া কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। বলা বাহুল্য, এইসব জানবার পরে ওই বাড়িতে আমার ভাগ্নির বিয়ে আমরাই বাতিল করে দিয়েছিলাম।